আচ্ছা, সিয়ার আছো? সিয়ার কারা কারা আছো? সিয়ার আওয়াজ শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে আপনার। সিয়ার কে তোমাকে ইয়ে করতে হবে, পার্সেন্টেজ আমাকে ব্যাক করতে হবে, কাজে এটা রাখতে হবে। স্ক্রিনশট নাও বা যেভাবে নাও, তুমি তোমার মতো করে নিতে হবে। আমরা শুরু করছিলাম দ্বিতীয় চ্যাপ্টার 2, এবং একটা লেকচার আমরা দিয়েছি অলরেডি বাউন্ডারি কন্ডিশনের ব্যাপারে। তো আজকে আমরা একটু সামনে আগাবো চ্যাপ্টার 2 এর। কেন এক প্যাকেট নেই? যে জায়গায় রাখো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে জি পাচ্ছ? স্যার, জি স্যার। দেখতে পাচ্ছি। হ্যাঁ, জাস্ট একটু রিভিউর মতো, যেহেতু আমি যাবো সামনে। দুই নম্বর চ্যাপ্টার আমরা বাউন্ডারি কন্ডিশন পড়ে ফেলেছি। তো আজকে আমাদের শুরু। আমার কথা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার। প্রথমত, নর্মাল ইনসিডেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, মুড অফ প্রোপাগেশন। অর্থাৎ আমরা এখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোথাও এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, সেক্ষেত্রে আমরা এটাকে মুড অফ প্রোপাগেশন, এবং সেটা গাণিতিকভাবে প্রকাশ করব। তারপরে তার যে মাধ্যমের মধ্যে দিয়ে চলে, সেই মাধ্যমের মাসটাকে আমরা চিন্তা করব ইন্টারফেস বা ডাইইলেকট্রিক মিডিয়া, ইন্টারফেস বিটুইন টু ডাইইলেকট্রিক মিডিয়া। এবং সেই দুইটা মিডিয়া যেমন বাতাস, পানি, তাদের যে মিডিয়াগুলি কিভাবে ডিফাইন করা হবে এর আগের ক্লাসে আমরা দেখাইছি। তো স্টার্ট করছি আমরা নরমাল ইনসিডেন্স অফ ওয়েভস, দ্যাট মিন্স সরাসরি পারপেন্ডিকুলার যদি হয় তাহলে আমরা এটাকে লিখছি, সেখানে লিখছে রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন এট দ্য বাউন্ডারি অফ টু নন কন্ডাক্টিং মিডিয়া। এক মিডিয়া থেকে এক মিডিয়া যাওয়ার সময় কি ঘটনা ঘটতে পারে আমি চিত্রে দেখাচ্ছি, তারপরে বাকিটা। কনসিডার দ্য নরমাল ইনসিডেন্ট মিন্স পারপেন্ডিকুলার, যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন একটা মাধ্যমে যাচ্ছে, এবং সেটা আবার নন কন্ডাক্টিং, কন্ডাক্টিভিটি 0 আমরা এটা লিখেছি। আমরা দেখেছি যে কন্ডাক্টিভিটি সিগমা মিডিয়াম 1 এবং মিডিয়াম 2, এই যে কন্ডাক্টিভিটি 0 ধরে আমরা ফিগারটা আগে দেখাই। সেই ফিগারে ভালো করে বুঝতে হবে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এভাবে যে আছে, এই মিডিয়াম এখানে এ থেকে একটা মিডিয়াম আমি ডিফাইন করেছি ইন টার্মস অফ এপসাইলন 1, মিউ 1, সিগমা 1 ইকুয়াল টু 0 আমরা আগে বলেছি। সো মিডিয়া 2, সিগমা 2, এপসাইলন 2, এভাবে আমরা সিগমা 2 ইকুয়াল টু 0, এপসাইলন মিউ ডিফাইন করেছি। তো তরঙ্গটা বা ইলেকট্রন ওয়েভ, এটা দুইটা কস হতে পারে, দুইটা হতে পারে। এক নম্বর, হয় ওয়েভটা রিফ্লেক্ট হবে অথবা ট্রান্সমিট হবে, কিংবা মিডিয়ামের উপর অবশ্যই নির্ভর করে কিছু পার্টলি রিফ্লেক্টেড হতে পারে, পার্টলি ট্রান্সমিটেড হতে পারে। তো আমাদের মেইন কাজটা এখন হবে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন চলাফেরা করে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাই, সেগুলো আমরা গাণিতিকভাবে প্রকাশ করব। তারপরে এগুলি
যে কতটুকু অংশ রিফ্লেক্টেড হলো, কতটুকু অংশ ট্রান্সমিট হলো, সেটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করবো বা বের করবো। সেজন্য এরকম ভাবে আমরা শুধু মিডিয়া চেঞ্জ করতে পারি, কন্ডাক্টিভিটি চেঞ্জ করতে পারি এরকম, এবং আমরা বললাম পারপেন্ডিকুলারলি যদি প্রকাশ করে ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ডাইরেক্ট 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেল হয়তো যদি এটা পার্টিকুলার অ্যাঙ্গেলে হয়, ইনসিডেন্স হয়, সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা। এক্ষেত্রে আমরা যেহেতু জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে লাইট ওয়েভ, আমরা লাইট ওয়েভ পড়েছি অনার্স থার্ড ইয়ারে, সেখানে আমরা দেখেছি কিছু সূত্র আছে, ল অফ রিফ্লেকশন, ল অফ ট্রান্সমিশন, রিফ্রাকশন, আর ভিউস্টার ল। এই সূত্রগুলি আমরা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা লাইট ওয়েভ, একইভাবে আমরা গাণিতিকভাবে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে প্রমাণ করতে যাব। ফলে মেইন যে সেটিং যেটা আমরা বলছি, যে আমি এই যে দেখলাম একটা ইনসিডেন্ট ওয়েভ, এখানে যাওয়ার পর আমি দুইভাবে ভাগ করলাম, আইদার রিফ্লেক্টেড অর ট্রান্সমিটেড। এমন হতে পারে যে পুরো রিফ্লেক্ট হতে পারে অথবা পুরো ট্রান্সমিট হতে পারে। তো এখন আমাদের এই যে তরঙ্গটা আপতিত হলো বা ইনসিডেন্স হলো, তাকে কিভাবে ডিফাইন করব? যদি রিফ্লেক্ট হয় তাকে কিভাবে ডিফাইন করব? ট্রান্সমিট হয়। আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি পড়ে বলেছি, একটা তরঙ্গ যদি গমন করে তার দুইটা পার্ট থাকে, একটা অ্যামপ্লিটিউড আর একটা ফেজ। সেই হিসেবে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? প্রথমত আমি এই যে আমার হাতের বাম দিকে মিডিয়াম 1, এখানে ইনসিডেন্ট ওয়েভ, তাকে আমি প্রকাশ করার জন্য, যেহেতু এটা 3 ডাইমেনশনাল, প্রথমে এই পয়েন্টে, এই সাইডে আমি দেখলাম একটা পয়েন্টের মতো দিয়ে তার দুইটা পার্ট থাকবে আমরা জানি, একটা হলো ইলেকট্রিক পার্ট, কম্পোনেন্ট অফ ইলেকট্রিক পার্ট E1 লিখছি যেহেতু মিডিয়াম 1, এবং ম্যাগনেটিক ফিল্ডে H1, এবং তার যে প্রপাগেশন কোন দিকে, ডান দিকে যাচ্ছে, জেড অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, এটা আমরা K1 দিয়ে প্রকাশ করছি, প্রপাগেশন ভেক্টর K1 দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করছি, একটা তরঙ্গ একটা মাধ্যমে থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যার ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট, ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট, ঠিক একইভাবে যদি এই তরঙ্গটা ব্যাক করে অর্থাৎ রিফ্লেক্ট করে, তাহলে আমি কিভাবে প্রকাশ করব? ওকে, দেখো ব্যাক করলে এই যে এসটা এখানে ছিল ঠিক উল্টা দিকে, এসটা হয়ে গেছে ঠিকই আছে, মানে E2 H2, তারপরে তার উল্টা দিকে এখানে K1 এদিকে গেছিল ডান দিকে, ঠিক উল্টা দিকে -K1, আমরা K1 মাইনাস দিয়ে প্রকাশ করছি। এই মিডিয়াম 1 এ আমরা ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড ওয়েভকে আমরা চিহ্নিত করেছি, চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, দিস ইজ ইনসিডেন্ট ওয়েভ, দিস ইজ রিফ্লেক্টেড ওয়েভ। ঠিক একইভাবে মিডিয়াম 2 যদি ওয়েভটা ট্রান্সমিট হয়ে যায়, তাহলে আমরা কি প্রকাশ করবো? ঠিক একবার দেখো E3, সরাসরি E3, এই যে H3, এবং প্রকাশন K2, যেটা ডান দিকে যাচ্ছে, দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের সাংকেতিক ভাবে চিহ্নিত করেছি, আমরা চিহ্ন দিয়ে তাদেরকে বুঝাবো, এটা হলো ইনসিডেন্ট ওয়েভ, এটা রিফ্লেক্টেড ওয়েভ, এটা ট্রান্সমিটেড ওয়েভ। তো মোটামুটি আমরা একটা জিনিস জানতে পারলাম যে একটা তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট হয়ে যায় বলি, সে একদিক থেকে রওনা দিচ্ছে, একটা মিডিয়ামে এসে হয় রিফ্লেক্ট হবে অথবা ট্রান্সমিট হবে। তো ফর দ্য ইনসিডেন্স ওয়েভ, for reflected wave and transmitted wave, we have defined by using the symbols like this: E1 H1 K1, E2 H2 K2, এবং E3 H3 K3 K2। তো এখানে একটা যে বলা যেতে পারে যে আপনি K-টা এখানে 1 আবার এখানে 2 লিখছেন, অর্থাৎ এটা K1 বুঝাচ্ছি প্রপাগেশন ভেক্টর ইন মিডিয়াম 1, প্রপাগেশন ভেক্টর ইন মিডিয়াম 2। এখন আমি যে সাংকেতিক ভাবে দিলাম, এখন আমার গাণিতিক ভাবে এটা কিভাবে লিখবো, এটা আসল, এটাই আমাদের জানার বিষয় আর কি, ক্লাস নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি, আমি একবার দেখাই, পরে আর বাকিগুলি দেখাই না, সামনে চলে যাই। এখানে বুঝতে কারো কষ্ট হলে বলবা যে স্যার এখানে এটা হলো কিভাবে, সংকেত বা চিহ্নগুলি বুঝতেছি না। কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি বলবা। আমার মনে হয় মোটামুটি আমরা এখন সামনে আগাইতে পারি। 71 স্টুডেন্ট
very pleased. I am very pleased. 71 already joined. Okay. আমার মনে হয় এখানে কোনো সমস্যা থাকার কথা না। জাস্ট ভাইভাতে প্রশ্ন করে ধরো একটা তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, তুমি কিভাবে আমাদেরকে দেখাবা, শো করবা, জাস্ট এরকম চিত্রটা এঁকে, এটা ইনসিডেন্ট ওয়েভ, এটা রিফ্লেক্টেড ওয়েভ, এটা ট্রান্সমিটেড ওয়েভ। আরে ভাই গাণিতিক ভাই আমি কেমনে বুঝবো? দিস ইজ 3 ডাইমেনশন, ঠিক এইভাবে এই যে এই পয়েন্ট দিয়ে দেয়, এটা ইনসিডেন্ট ওয়েভ, এটা রিফ্লেক্টেড ওয়েভ, এটা ট্রান্সমিটেড ওয়েভ। এখন আমি দেখাবো গাণিতিক ভাবে কিভাবে দেখা হয়। তো এখন আমি কথা যেগুলো বললাম এটা কি, যে there is a possibility of reflection, মানে ব্যাক করতে পারে, অথবা ট্রান্সমিশন অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ ডিউ টু দ্য মিডিয়াম ডিফাইন্ড বেলো। আমরা যেটা বলেছি যে এই মিডিয়ামের উপর নির্ভর করে কমপ্লিটলি ট্রান্সমিট হয়ে যেতে পারে, অথবা কমপ্লিটলি রিফ্লেক্ট হতে পারে, কিংবা পার্টলি রিফ্লেক্ট হবে বা পার্টলি ট্রান্সমিট হতে পারে। ওকে, we use the preceding boundary conditions, আমরা যে আগে পড়েছি বাউন্ডারি কন্ডিশন, the derivation of the reflected and transmission coefficients, তো কত পার্সেন্ট ট্রান্সমিট হলো, কত পার্সেন্ট রিফ্লেক্ট হলো, সেটা আমরা কোএফিশিয়েন্ট দিয়ে প্রকাশ করব। the plane wave normal incident in the dielectric interface, সেটা আমি আবার একটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি আগের ফিগারই, যে ফিগারটা আগে দেখালাম, একটু কাজ করছি, পরে কথা বলি। So in the above figure, মানে ডান দিকে যে ফিগারটা, আগের ফিগারটা আমি আবার ছোট করে দেখালাম। এখানে তুমি বর্ণনা দেবে E1 S1 describe the incident wave traveling around the positive z direction, ঠিক E2 S2 describe the reflected wave traveling in the negative z direction, আরটা কি বাকি রয়েছে E3 S3 describe the transmitted wave traveling in the positive z direction। তুমি যেভাবে প্রশ্নের উত্তর লিখবা, আমি সহজ বেশি ল্যাঙ্গুয়েজ লিখলাম না, যেহেতু এটা লেকচার, তোমরা এইভাবে সহজ করে উত্তরটা লিখতে পারো, বর্ণনা দিবা, যেহেতু নাম্বার থেকে অনেক। তারপরে আমরা সামনে আগাইতেছে যায়, এবার মুখে বললাম, সংকেত বা চিহ্ন দিয়ে আপনাকে বুঝালাম কোনটা ইনসিডেন্ট ওয়েভ, কোনটা রিফ্লেক্টেড ওয়েভ, কোনটা ট্রান্সমিটেড ওয়েভ, এবং সেখানে আমি কিছু গাণিতিক প্রক্রিয়ার মধ্যে যেগুলি তিনটা ভেক্টর থাকে আমাদের জানা আছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক কম্পোনেন্ট, ম্যাগনেটিক কম্পোনেন্ট এবং প্রপাগেশন ভেক্টর, অলরেডি ডান। এবার আমরা যাচ্ছি mathematically these waves can be represented as how, this is the main, এরপরে প্রশ্ন হবে এবার এখানে সবাইকে দেখতে হবে ঠিকভাবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। আমি প্রশ্ন করতে পারি, এইখানে this is the incident wave, this is the amplitude of the incident wave, তারপরে এটা কি অ্যাম্পলিটিউড পার্ট, এলো ফেজ পার্ট, ই টু দ্য পাওয়ার জেড, এটা আমরা আই ওমেগা দিয়ে লিখতাম বা কে জেড দিয়ে লিখতাম, k1z minus ওমেগা t, দিস ইজ ফর ইনসিডেন্ট ওয়েভ। ঠিক একেবারে একই জিনিস রিফ্লেক্টেড, তো অ্যাম্পলিটিউড ঠিক আছে, শুধু T0 যেহেতু E2 দিয়ে লিখছি আমরা রিফ্লেক্টেড ওয়েভের জন্য, এক্সপোনেনশিয়ালি জে ঠিক আছে, k1 ছিল k1 এর প্রতি এখন মাইনাস k1, যেহেতু এটা রিফ্লেক্টেড, কোএফিশিয়েন্ট তার উল্টা দিকে, k1 মাইনাস k1, আর সব ঠিক আছে জেড মাইনাস ওমেগা টি। বা এটাকে একটু সাজায় লিখলাম আমার মতো করে, পরবর্তীতে করতে আমার সুবিধা হবে। সব ঠিক আছে, আই E20 এক্সপোনেনশিয়াল মাইনাস জে যদি নেই আগে, তাহলে হবে k1z প্লাস ওমেগা টি। ঠিক একেবারে ফর ট্রান্সমিটেড ওয়েভ E3, দেখো তার ম্যাগনিটিউড এক্সপোনেনশিয়াল টার্ম আছে যে ইনটু k2z মাইনাস ওমেগা টি। এবার কেউ যদি প্রশ্ন করো এখানে স্যার বুঝি নাই, তাহলে ভালো হয়, আর যদি প্রশ্ন না থাকে আমি তোমাদেরকে উল্টা প্রশ্ন করব। বুঝতে কেউ কারো কষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ, কেউ বলছে কিছু কথা বলবা? এখনো পর্যন্ত না। না, ওকে। এখন প্রশ্ন হলো আমার, এই যে আমি তরঙ্গের প্রকাশ করার জন্য কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড E1, এটা কোথায় পাইছিলাম, কোথায় পড়াইছিলাম আমি? কোথায় পড়াইছিলাম? কি উত্তর নাই কেন? ফার্স্ট চ্যাপ্টারে, সলিউশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেটিং ইন নন কন্ডাক্টিং মিডিয়া, মনে আছে? হ্যাঁ,
কোথায় উত্তর কোথায় পড়াইছে না? জি স্যার। ওকে, তাহলে তুমি তো বলতে হবে হ্যাঁ স্যার এটা তো আমরা আগে করছি। একইভাবে আমরা বলেছিলাম যে আমাদের যে কথা যেটা আমরা অডিও সিগন্যাল বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা একটা সিগন্যাল হিসেবে আমরা বলি। এবং আমরা থার্ড ইয়ারে পড়ছি, না ফোর্থ ইয়ারে পড়ে যাচ্ছি অসিলোস্কোপ, সেখানে আমরা ওয়েভটা দেখি। সবকিছুর ক্ষেত্রে এই যে একটা সাংকেতিক ভাবে দেওয়া প্রকাশ করা, চিত্র দিয়ে প্রকাশ করা, গাণিতিক ভাবে প্রকাশ করা, সেগুলো একটু চিন্তা করলেই তোমার ভিতরে যে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। কথা বলছি সেটা হচ্ছে একটা ওয়েভ। হ্যাঁ স্যার, ওয়াই ইকুয়াল টু এ সাইন অফ সামথিং লিখে, হ্যাঁ একটা ওয়েভ বা তরঙ্গ, তার দুইটা পার্ট থাকে, সেখানে আছে কিনা। হ্যাঁ, আমরা ওইখানে যে কথাবার্তা বলি অডিও সিগন্যাল, আমি তাহলে প্রশ্ন করতাম তা আমি যে কথা বলছি সেটা তুমি এভাবে ওয়েভ আকারে লেখো, তো তুমি কি লিখতা বলো তো? y equal to a sin dot dot kz minus omega t এসে লিখছি আমরা, kx minus omega t লিখছি। সেখানে sin লিখলাম কেন? e to the power লিখলাম না কেন? e to the power লিখতে পারতাম অবশ্যই, কেন লিখি নাই সে প্রশ্ন বুঝতে পারছো? এটাও এভাবে লেখা যায়, y equal to a e to the power I kz minus omega t। সেখানে শুধু আমরা রিয়েল পার্ট cos সাইন আছে না, সেখান থেকে আমরা শুধু সাইন পার্ট নিচ্ছি, অথবা কস, অনেক বই কস পার্ট দিয়ে নেওয়া। সো দেয়ার ইজ নো ডিফারেন্ট ইকুয়েশন ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর অডিও সিগন্যাল, তারপরে কি ইলেকট্রিক সিগন্যাল এটসেট্রা। তো এটা মাথায় রাখতে হবে, তাহলে তোমার ফিজিক্সের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। যেভাবে যেভাবে প্রশ্ন করো তুমি উত্তর দিতে পারো। তো আমি কিন্তু মোটামুটি স্টার্টিং এ যে কাজটা করেছি, যে একটা তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, মাঝখানে যে মিডিয়া আমরা বলছি ইন্টারফেস, সেটাই ইলেকট্রিক মিডিয়া বলছি। দুই মিডিয়া বর্ণনা করেছি, সেখানে আমি সাংকেতিক ভাবে প্রকাশ করছি স্যার একটা তরঙ্গ, সেখানে মিডিয়া বা ইন্টারফেসে আসার পরে হয় সে রিফ্লেক্ট হবে বা ট্রান্সমিট হবে, হয় সে ফুলি রিফ্লেক্ট হবে বা ফুলি ট্রান্সমিট হবে। পরে আমরা দেখবো পার্টলি রিফ্লেক্ট হয়, পার্টলি ট্রান্সমিট, এটা মিডিয়ার উপর নির্ভর করে। ক্লাস ধরো ফর এক্সাম্পল গ্লাস এবং ওয়াটার, কিংবা এরকম ভাবে। তারপর আমরা গাণিতিক ভাবে ইকুয়েশন গুলি সেট করলাম। তাহলে তোমার ফিজিক্স এর এখানে আর কোনো ঝামেলা থাকার কথা না, এবং ফিজিক্যালি তরঙ্গটা যদি এরকম চিন্তা করে তার অ্যাম্প্লিটিউড কিরকম, এই চোখের সামনে দেখছি EI1। এরপরে প্রশ্ন হলো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট লেখছেন স্যার, তো ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট থাকবে না আমাদের, তাই না? তাহলে করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট গুলি কোথায় স্যার? এটা আমাদের বের করতে হবে। খুব ইজি, আগের ক্লাস আমি একই প্রবলেম বুঝছিলাম, যে আমি আজকে যা পড়াচ্ছি এইটা ওই সব সময় একই পড়াই, একেবারে এখানে 100% শিওর। শুধু পরিবর্তন হয় মিডিয়ার জন্য হয় কিংবা বিভিন্ন কারণে। তাহলে আমরা পরবর্তীতে কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড মিন্স H1 H2 H3 বের করতে চাই। স্যার এগুলো আমাকে বের করেছি আগে, আপনার তো আমাদেরকে করাইছেন। ও আপনার বলে আমরা ডিফাইন করে নিচ্ছি K1 প্রপাগেশন ভেক্টর, এটা ফ্রিকোয়েন্সি ওমেগা রুট ওভার এপসিলন μ1 মিডিয়ার সাথে, K2 ওমেগা রুট ওভার এপসিলন μ2। আরো কিছু রিলেশন তোমাদের মনে রাখতে হবে, এই রিলেশন গুলো তোমরা মনে রাখবা, একদম চোখের ইয়েতে রাখবা যেন কোনোদিন ইয়ে না হয়। তো ঠিক আছে, আমি এর আগে এই জিনিসগুলি সি লেখা হয় তা জানা আছে, ইলেকট্রিক মিডিয়া হিসেবে প্রপোর্শন ভেক্টরগুলি মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড আমরা ধরি এটাও সাইনুসয়েডাল, H0 ধরে আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন ব্যবহার করব, আমরা আগে যেভাবে করেছি ঠিক এভাবে। দেখা যাচ্ছে, এটা তোমাদের ছবির জন্য দেখতেছি। সিম্পলি কার্ল অফ E ইকুয়াল টু মানে ডেল ভি ডেল টি বা মাইনাস মিউ ডেল এইচ বাই ডেল টি। সেখান থেকে আমি কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড H1 H2 H3 বের করব। ক্লিয়ার? এভাবে করছি না আমরা ফার্স্ট চ্যাপ্টারে? আমি বলেছি দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট E1 E2 E3, বের করো করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড H1 H2 H3। তারপরে কি বলেছি, এবার বের করো প্রপাগেশন বা পয়েন্টিং ভেক্টর S।
সিম্পল একই স্টাইল একই নিয়ম, আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড আমরা বাইর করতে চাই। একটা আমি দেখাবো, একটা বেশি দেখানো উচিত। ফর এক্সাম্পল, তাড়াতাড়ি দেখাইছ না ম্যাডাম, এই যে কার্ল অফ ই এদিকে লিখলাম, কার্ল অফ ই ইকুয়াল টু, এখানে যে মাইনাস মিউ আছে, আবার এখানে যে ডেল ডেল টি যেহেতু এইচ জিরো এভাবে ধরেছি, সো এই কম্পোনেন্ট এইচ জিরো কম্পোনেন্ট হিসেবে এইচ ধরছি, এইচ এক্স আই জে কে আমরা লিখেছি। এখান থেকে এখন সিম্পল এইচ এক্স যদি কম্পোনেন্ট 0 1 ধরি, তার ম্যাগনিটিউড এ 0 1 লিখবো, এইচ ওয়াই ম্যাগনিটিউড লিখবো 0 2 এক্সেট্রা লিখে এখানে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে উভয় পক্ষে, এছাড়াও আমি কি করব, ইএক্স বা ইউআই ইজেড যেগুলো আছে আগেই এখানে ই1 ই2 হিসেবে দেওয়া আছে সেগুলো বের করে দিচ্ছি। একটা দেখাচ্ছি মনে করছি, একটা ফর এক্সাম্পল, এটা বাম পকেটটা এই দিকেরটা যে ওমেগা এইচ ওয়াই কম্পোনেন্ট নিচ্ছি, ওয়াই কম্পোনেন্ট মানে এখানে, বাকি ওয়াই কম্পোনেন্ট এটা সেখানে কি আছে, ডেল ডেল জেড ইএক্স, ডেল ডেল জেড ইএক্স। সো is মানে parallel to the x axis আর s is parallel to the y axis. So ex আগে কোথায় আছে সাইডে, ex e1 0 to the power j k1 z minus omega t, এটা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু z, করলে আমরা যা পেয়ে গেলাম, দেখো j তো আগের মতো ঠিক আছে, ওই যেটা চলে আসছে, তার 1 by mu omega 1, যেহেতু মিডিয়া 1 এই হিসেবে ডেল ডেল জেড লিখলাম ইউজিং ইকুয়েশন, আগের ইকুয়েশন লিখছি। সো এটা ডিফারেন্সিয়েট করে উইথ রেসপেক্ট টু জেড আমরা পাবো, সিম্পলি এটা আমরা থাকবে এখানে ইন টার্মস অফ জেড কে1 জে কে1, আর যা আছে তার ঠিক থাকবে, যেহেতু এক্সপোনেনশিয়াল ঠিক আছে। এটা সাজায় লিখলাম, ঠিক আছে। কিসের আওয়াজ হচ্ছে, কে এই তোমরা মিউট করছো না কেন, মিউট করতে হবে। এই ডেরিভেশনটা ক্লিয়ার হয়েছে কিনা আগে ক্লিয়ার বলতে হবে, তারপর সামনে আগাতে চাই। স্যার এখানে শুধু ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট গুলো কেন নিছি? আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, তুমি তিনটাই নিতে হবে, ক্লিয়ার? জি স্যার। তুমি যদি মনে করো স্যার আমি এটা নেব, এইচ এক্স দিস পার্ট ইকুয়াল টু দিস পার্ট, রাইট? জি স্যার। একটা অবজারভেশন তোমাকে দেখাচ্ছি, কারণ আমি যে বোর্ডে পড়াইতাম আমি আটকে রাখতাম না, বাকি আমাকে দেখাও, অর্থাৎ এইচ এক্স এইচ জেড বের করে আমাকে দেখাতে হবে, আদারওয়াইজ আমি তোমাদেরকে ছাড়বো না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। কারণ আমি এর আগে ফিগার দেখাইছি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, ভেরি ক্লিয়ার। ঠিক একইভাবে বাকিগুলি করে নিয়ে আমি এখন একটা দ্রুত সামনে আগায় যেতে পারি। এই এখন তোমাদের বাড়ির কাজটা হলো যে তোমাকে কাজ করতে হবে, বের করে স্যার আমি আপনার H1 দেখালেন, আমি H2 বের করি, H3 বের করি, বের করার পরে বাকি সামনে আগাইতে চাইবো আমরা। অনেক সময় আমি ক্লাসের মধ্যে সরাসরি প্রশ্ন করি, সেই প্রশ্নগুলি আবার আমি রিভিউ করি, কারণ এত বেশি দ্রুত যাওয়ার তো দরকার নাই, কারণ আমি তো আর ক্লাস পাশে রাখলে নিয়মিত ক্লাস নেই বা নিব ইনশাল্লাহ। তারপরে প্রথম প্রশ্ন হলো যে আগে বলেছি যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, মাঝখানে একটা বাউন্ডারি ধরে নিয়েছি বা ইন্টারফেস বলি, সেই মাধ্যম বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলার জন্য বা ইলেকট্রোম্যাগনেটিক মাধ্যমকে আমরা বলছি ইলেকট্রিক মিডিয়া, এবং সেগুলিকে অ্যাপসাইলন মিউ সিগমা এগুলি দিয়ে প্রকাশ করি। ঠিক একেবারে আমরা মিডিয়াম 1 এবং মিডিয়াম 2 ডিফাইন করেছি, অ্যাপসাইলন মিউ এবং সিগমা মানে হচ্ছে নন কন্ডাক্টিং 0, সিগমা 2 0। তারপরে একটা ওয়েভ যাচ্ছে, সেটা গিয়ে ইন্টারফেসে গিয়ে দুটো ভাগ হয়ে যেতে পারে, অথবা এমন হতে পারে যে পুরোপুরি লিফ রেট হবে, কারণ যদি আমরা দেখবা স্যার সিগমা 2 যদি ইনফাইনাইট ধরি তাহলে কোনো ওয়েভে যাওয়ার কথা না, রাইট? আবার দেখা যায় যে যদি ট্রান্সফার মিডিয়া হয় আমরা বাইর করব স্যার
কমপ্লিটলি ট্রান্সমিটিং। আমার প্রথম লেকচারটার কথা হলো যে লেকচারে আমি কি বুঝতে পারছি, আমি কি করতে যাচ্ছি। একটা তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা যাচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, তাকে আমি গাণিতিক ভাবে প্রকাশ করব, এবং সেখানে যে পুরোপুরি যদি চলে যায় বলে কমপ্লিটলি ট্রান্সমিটিং, আর পুরোপুরি যে চলে আসে ব্যাক করে অপেক পরবর্তীটা কমপ্লিটলি রিফ্লেক্টেড। এবং সেটা করার জন্য এতক্ষণ কথা বলে বলছি যে আমি একই সিস্টেমে আমরা ধরবো যে আচ্ছা, যদি আমরা কন্ডাক্টিং মিডিয়া চিন্তা করি, ফর এক্সাম্পল ফার্স্ট মিডিয়া কন্ডাক্টিং, সেকেন্ড মিডিয়া নন কন্ডাক্টিং, এক 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর হলো যদি স্যার দুটি কন্ডাক্টিং মিডিয়াম হয়, সিগমা 1 আছে সিগমা 2 আছে গেল। এরপরে আবার আসবো, আমরা যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ওয়েভটা ছেড়ে দিই, ফর এক্সাম্পল তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো বা ফার্স্ট ইয়ারে পড়েছো যে একটা অ্যাঙ্গেলে পড়লে কিছু ঘটনা ঘটে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা সম্পূর্ণ কি বলে এটাকে ইন্টারনাল কি বলে রিফ্লেকশন। তো সেই ক্ষেত্রে এইখানে স্যার কিছু হয় কিনা, এবং সেখানে আমরা আরো একটা জিনিস বলবো, যদি এটা পোলারাইজ ম্যাটেরিয়াল হয়, মিডিয়াদের মধ্যে দিয়ে যাওয়ার সময় তরঙ্গ তো একমুখী হয়ে যাবে, সেটা আমরা প্রমাণ করবো, এবং সেটাকেও ব্রিস্টার্স অ্যাঙ্গেল দিয়ে প্রমাণ করব। তাহলে আমরা এরপরে যে প্রস্তরা যাওয়ার আগে যে কাজটা আমরা করেছি এই পর্যন্ত, কেউ পরবর্তীতে কেউ বলতে পারবে না স্যার এটা কিভাবে আসলো, আর বললেই আমি ক্লাসে ধরবো না, তোমাকে বের করে দেখাতে হবে যে হ্যাঁ আমি যা লিখেছি তা রাইট। তো আমি বেশি সময় নিতে পারছি না, তোমাদের মধ্যে এই পর্যায়ে যতটুকু আসছো, আমি হয়তো বলতে চাই যে কেউ যদি আমাকে মৌখিকভাবে বাংলায়, ইংলিশে বলার দরকার নেই, আর বলতে বলো তো খুবই ভালো, আজকের এই লেকচারে আমি কি জানলাম বা কি শিখলাম বা কি শিখতে যাচ্ছি, কে বলবে? হাত তোলা দরকার, ডাইরেক্ট বলো, আমার নাম মুখ আমি বলবো। নাই? অফলাইনে ক্লাস করলে তো আমি ঠিকই বের করে ফেলতাম, এখন কেউ বলবে না? আজকের এই লেকচারে আপনি কি বললেন বা আমরা কি জানলাম বা কি করলাম বা কি করতে যাচ্ছি, মানে এটা কেউ বলবে না? তাড়াতাড়ি কেউ উত্তর দাও। এমডি হাসনাত মাহমুদ সজীব। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, বলো তো দেখি। জি স্যার। স্যার আমরা হচ্ছে আজকে আজকের ক্লাসে স্যার ওই ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট গুলো দেখলাম। তারপর হচ্ছে এখন তারপর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট গুলো তিনটা, মানে যেটা হচ্ছে স্যার ইনসিডেন্ট হয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলা, সরি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ইনসিডেন্ট হয় এবং রিফ্লেক্ট হয় সেগুলো হচ্ছে E1 আর E2। আর ওটার ম্যাগনেটিক কম্পোনেন্ট হচ্ছে H1 আর H2। আর আহ, যেটা হচ্ছে ট্রান্সমিটেড হয় সেটা হচ্ছে E3 আর H3। আর স্যার সেটার কম্পোনেন্ট গুলো দেখলাম। এক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট গুলি সরাসরি বাইর করেছি কিভাবে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন দিয়ে আচ্ছা, সলিউশন। করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট বের করে দিয়েছি। তারপরে আমরা যাব যে এই যে ইনসিডেন্ট হলো, সেই ওয়েভটা কি ট্রান্সমিট হবে কমপ্লিটলি, রিফ্লেক্ট হবে, পার্টলি পার্টলি। পার্শিয়ালি ইনসিডেন্ট রিফ্লেক্ট হবে, বা পার্টলি ট্রান্সমিট হবে, সেগুলি বের করার উদ্দেশ্য আমরা আছে। এবং সেখানে আমরা কি ব্যবহার করি, এই ইকুয়েশন গুলিতে বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করব। তো যাই হোক, তুমি যে সাহস করে কথা বলেছো সেজন্য ধন্যবাদ। তো আমার মনে হয় যে আজকে আমি আর বেশি করবো না। তো আল্লাহ চাহে তো আগামী সপ্তাহে দেখা হবে কিনা জানি না, যদি অফলাইনে দেখা হয়ে যায় ওয়েলকাম। আর কালকে আমি যদি রাত্রে ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের? স্যার আপাতত নাই। আচ্ছা, রাত্রে 9টা হলে বেটার।
নাকি 7টা হলে বেটার? এই লেকচারটা ক্লিয়ার করে ফেলবো যেহেতু আমি শুরু করে দিছি। তোমরা স্যার যদি মনে রাতের করো যে কথা কালকে বলতেছেন? কালকে রাত্রে 9টার মধ্যে ক্লাস নিলে ভালো হয় না 7টায়? স্যার রাতে না করলে হ্যাঁ, স্যার সকালেই যদি সকালে ভালো। তাহলে কালকে আমার সময় কখন? কালকে নেওয়া যাবে? কারণ আমরা তো সবাই ক্লাস নিচ্ছে, তো আমি তো হুট করে বলতে পারবো না আমি এতটা সময় তোমাদের ক্লাস নেবো। তোমাদের যদি ইয়ে থাকে কালকে দিনের বেলা, হঠাৎ করে মিটিং চলে যেতে হয়, হঠাৎ করে এই সেই, যার ফলে কি বলবো, সময় পাওয়া বের করা খুব টাফ ব্যাপার। আজকে নিতে পারো বিকালে, ধরো 3টা 3:30টায়? নাকি সমস্যা হলে স্যার তো বেশি চাপ দেন না স্যার, আর ক্লাস তো দিন আছে আর সময় আছে না? আচ্ছা ঠিক আছে, আমি আমার সময় এমনি নেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো। আর সিয়ার, তুমি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবা টোটাল, আমি যা দেখলাম যে সকল টোটাল লাস্টে কতজন দেখি, এই যে কমে গেছে 55, আগে ছিল 71, এখন 55। তুমি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবা, তোমাদের যে কোনো একজন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে হয়তো অফলাইনেও দেখা হবে ইনশাল্লাহ। এর মধ্যে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো অনলাইনে। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু